আমার পরাণের গোপন। আমি আল্লাহ জানি না গো ফকির, তোমারই জানি। একবার বলো, আমারে নিয়া কবিতা লিখেছ? কবিরাজে মিছা বলে না রে দেবী, কেন তুমি মিছা বলিতে বলো? একবার মিছা কথা কও কবি, একবার মিছা কথা কও। তাহলে যে ফেটে যাবে সাগরের তল, আল্লাহর আরশ ফেটে যাবে। যাক, আমার যে বুক ফেটে যায়। তুমি এই বেলা বাড়ি যাও, ভরা রাইতে আমার কাছে কবিতা নাজিল হয়, আর আমি জ্ঞান হারাইয়া ফেলি। দেখো আমার ভরা চন্দনী বুক, আজ রাইতে কোনো কবিতা নাজিল হবে না। আমি না নাজিল হয়েছি, ছুঁয়ে দাও একবার, দেবী হয়ে যাব। আমারে ছুঁয়ো না তুমি, ভাঙা দেহ খান আমারে সারিয়া যায়, আমার লগ সারিয়া দেও। সারা বেলা আমার লগে লগে থাকো গো ফকির, আজ এই বেলা একবার না হয় আমিও তোমার লগে থাকি। কোনোদিনও কি পাপ করেছিল আমাদের পিতা? বেহুলার পাপ হলে আমিও পাপ করি। লখাই বাসরে তুমি একবার পাপ করো ফকির, তুমি পাপ করো। সুপ্রিয় দর্শক, শুনলাম কবি দেলোয়ার হোসেন মঞ্জুর একটা চমৎকার কবিতা, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা আলোচনায় ছিলাম, আবার আলোচনায় যাচ্ছি। কবি টি এম আহমদ কায়সার, আপনি বোধহয় বলছিলেন, আমরা আপনার আলোচনায় ধারাবাহিক করতে চাই। হ্যাঁ, আমি ওই এলিয়টের কথাটা বলছিলাম। এলিয়ট যেটা খুব অত্যন্ত উদ্দেশ্যপূর্ণভাবে যে কথাটা বললেন, যে সাজন পেটসের কবিতা আলোচনার চাইতে বরং আরও 20 বার পাঠ করা উচিত। যতবার এই কবিতাগুলো পাঠ হবে, আপনি যেটা বলেছেন, ততবারই কবিতা কোনো একরৈখিক না, বহুধা ব্যপ্ত কিছু তাৎপর্য তৈরি হয়। দেলোয়ার হোসেন মঞ্জুর এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে, আমি যতবার তার কবিতাগুলো পাঠ করেছি, যে এত বেশি, আপনি একটা কথা আমার না বললেই না, যে আমাদের পোস্ট ফ্রয়েডিয়ান মনস্তত্ত্ব যেটা, বা পোস্ট লাকানিয়ান মনস্তত্ত্বে মানুষের চিন্তার যে বিশৃঙ্খলার কথা বলা হয়েছে, এই বিশৃঙ্খলাও যখন বলছি, তখনও কাটা চিহ্নের নিচে কিন্তু আমি চিন্তার একটা অদ্ভুত শৈলী বা অদ্ভুত শৃঙ্খলার কথাই আসলে বলতে চেয়েছি। তো এই হলো কি, তার যে মানে তার যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে দূরত্ব, একটা শব্দের সঙ্গে একটা ফিজিক্যাল একটা মানে বলতে পারেন যে শারীরিক একটা সমন্বয় হয়তো আছে, কিন্তু শব্দের তাৎপর্যের যে আবার দূরত্বগুলো, যেমন একটা এই আপনার বিদ্যুতের বাগানের একটা কবিতা, সেখানে দেখবেন যে আয়না পাখি, এটা কবিতাটা নিয়ে বলে গেছে, আয়নার সঙ্গে যে পাখির মেলবন্ধন হতে পারে, এটা দেলোয়ার হোসেন মঞ্জু এই মেলবন্ধনটা না ঘটালে কিন্তু পুরা বিশ্বে, পুরা বাংলা কবিতায় কিন্তু এই মেলবন্ধনটা একদম অপরিচিত ছিল। আমরা বলতে পারি যে ম্যাজিক রিয়েলিজমের, এটা ম্যাজিক রিয়েলিজম না বলে বরং এটা আমি বলতে চাই যে চিন্তার বিশৃঙ্খলাকে কেন্দ্র করে, যে সংবেদনশীলতা থেকে, মানে এটা ধ্যানের, আপনি একটু আগে বলেছেন দেলোয়ার হোসেন মঞ্জুর কবিতা সম্পর্কে, যে মানে ধ্যানের ভিতর থেকে যেই কবিতাগুলো বুদ্ধি করে আয়নার সঙ্গে পাখির মেলবন্ধনটা গোঠানো যায় না। কায়সার ভাই, আমরা এই বিষয়ে আবার আসছি ফিরে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আমাদের আলোচনা কিন্তু জমে উঠেছে। বিরতির পরে আমরা আবার ফিরে আসবো আলোচনা। ভালো লাগছে এবং আমাদের মিলফা ট্রাভেলসে রয়েছে সস্তায় যে কোনো এয়ারলাইন্সের টিকিট, ওভারসিজ মানি ট্রান্সফার অ্যান্ড মিলফা ট্রাভেলস, যেন একই বৃন্তে দুই ফুল। সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবার ফিরে এসেছি, আমাদের অতিথি কবি এবং অতিথি আলোচক আছেন সামনে। আমি শুরুতেই এখন যেতে চাই কবির কাছে। কবি, আপনার কাব্যে কিন্তু আমরা মায়া শব্দটা কিন্তু প্রচুর পাই, এবং এই মায়া শব্দটার প্রয়োগ আপনি এত চমৎকার এবং এত মুনশিয়ানার সাথে করেছেন। এই বিষয়ে একটু শুনতে চাই, মায়া কেন বারবার ফিরে এসেছে আপনার কাব্যে? সর্বপ্রতি মিল্টন, আমার খুবই ভালো লাগছে আমার বাঁ পাশে বসা টি এম আহমেদ কায়সার আমাদের সময়ের একজন উজ্জ্বল কাব্য কৈবল্যবাদী আলোচনা করছেন, এবং কবিতার প্রকরণ, কবিতার ইত্যাদি ইত্যাদি।
তো এই কাটাছড়া বিশ্লেষণটা ভালো লাগছে এবং নির্মাণ প্রকৌশল নিয়ে যেহেতু জিজ্ঞাসাই করলেন, তো মায়া প্রসঙ্গে আমি সামান্য একটু ব্যাখ্যা দিই। ব্যাখ্যাটা হলো, এক দিবসে আমি অর্ধেক ঘুমে আদৌ জাগরণের মধ্যে আমি আছি, মনে হয় একটু ঘুমিয়েছি। তো আমার ছোট মেয়ে আনিকা রিদি এসে আমাকে ডাকলো, বাবা উঠো, বাবা। এমনভাবে সে বাবা শব্দটা উচ্চারণ করলো, আমি যেন আদৌ ঘুম থেকে তার মুখের দিকে তাকালাম। তাকিয়েই আমার মাথায় একটা লাইন চলে এলো যে আমার মরণ যেন হয় তোমার মুখের উদ্যানে, আমার মরণ যেন হয় তোমার মুখের উদ্যানে। এখানে আমি দাদাবাদীদের নিয়ে আসছি না, যেমন আপনি যদি দাদাবাদে চলে যান, কবি যেখানে ওই কাব্যতত্ত্ব নিয়ে আলাপ করছিলেন, যে আপনি যদি দা অর্থাৎ মানুষের এই যে শিশুরা যখন আলাপ করে, শিশুরা জন্মের পর থেকে তার কৈশোরে দাদা এ ধরনের বিবিধ শব্দ উচ্চারণ করে, ওই দাদাবাদ থেকে আপনি চিন্তা করেন যে মানুষ বিস্মিত হওয়ার যে বিষয়টা, ওই বিস্মিত হওয়ার বিষয়টা দাদাবাদীদের মধ্যে ছিল। এটা যে শুধু যে দাদাবাদীদের মধ্যে ছিল তা নয়, আমি যেখানে দেখছি যে মায়া এবং মৃত্যু, এখন উদ্যান শব্দটা আমি কোনো দিনও আসলে জীবনেও আমি ব্যবহার করিনি, কিন্তু আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে তার মুখটাকেই মনে হলো একটা উদ্যানের মতো। হ্যাঁ, আমার মরণ যেন হয় তোমার মুখের উদ্যানে। এজন্য প্রত্যেকটা কবিতার যে শৈলীটা, ওইটা মনে থাকে না, সবসময় মনে থাকে না, মাঝে মাঝে মনে থাকে। যেমন আর মৃত্যুর যে বিষয়টা, যেমন এটা আমার প্রথম কাব্যগ্রন্থ ইস্পাতের গোলাপে আছে যে মানব মৃত্যুর দিন যে তুমি ধ্বংসের মুখোমুখি, তুমিই আমার সন্তান, মৃত্তিকা জয়া সর্বপ্রিয় জনেষু। এটা আমার 22 বছর বয়সের চিন্তা, কারণ তখন যে পঠন পাঠন স্পিনোজা, ডেকার্টে, মানে ওই যে দার্শনিক পরিমণ্ডলের পঠন পাঠন থেকেই আসলে আমি পিতা হয়ে উঠেছি। তখন আমি বাবা হয়ে গেছি। তখন মানুষ অর্থাৎ মনুষ্যমণ্ডলীর প্রত্যেকটা প্রাণীকেই মনে হতো আমার সন্তান। সে মৃত্তিকা জয়াই হোক, তাজুয়ার যশুই হোক, যেই হোক, সে আমারই সন্তান। সো এখান থেকে এবং মায়া এবং মৃত্যুটা দুটোই আসলে মানে একদম মিশে গেছে আর কি। আমাদের আলোচকের কাছে আমি সর্বশেষ যেতে চাই একটু, আপনি কবি দেলোয়ার হোসেন মঞ্জু এই যে মৃত্যুর কথা বললেন, এবং আমার মনে হয় যে কাব্য সৃষ্টি এবং শিল্প সৃষ্টিতে প্রত্যেকটা শিল্পীকে, চিত্রকর কিংবা কবিকে আমার মনে হয়